নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকতে চাওয়া হবে দুঃস্বপ্ন, হুঁশিয়ারি সালাউদ্দিন আহমদের। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টার অভিযোগ নেতাদের। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। এনসিপির জুলাই পদযাত্রা জয়পুরহাটে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় বললেন নাহিদ। কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না, ফেনীতে জামাত আমির। আগস্টে শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জানালেন প্রসিকিউটর। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনে গুরুত্ব। বিজিসির মতবিনিময় সভায় 15 বছরের সাংবাদিকতার সুষ্ঠু মূল্যায়ন হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, বললেন প্রেস সচিব। রাজধানীর বছিলায় বেপরোয়া ভূমিদস্যু দেলোয়ার চক্র দলিল জাল জালিয়াতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। প্রতিবাদ করলেই হয়রানির অভিযোগ। মরণোত্তর অঙ্গদান ও প্রতিস্থাপন সহজ করতে সংশোধন হচ্ছে আইন। ব্লাড গ্রুপ মিললেই অস্ত্রোপচারের অনুমতি করা হবে জাতীয় তথ্য ভান্ডার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যায় 24 জনের মৃত্যু, নিখোঁজ কমপক্ষে 20 শিশু। ছাড়াতে যাচ্ছে প্রায় 4 দশক আগের দুর্যোগের রেকর্ড। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম। সংস্কার ও বিচারের নামে ভোট ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে, এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কেরানীগঞ্জের সমাবেশে এই আহ্বান জানান তিনি। অন্য এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা বিএনপি দক্ষিণ কেরানীগঞ্জ থানার সমাবেশ। কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। টালবাহানা না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ছিল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। জুলাই অভ্যুত্থানে প্রাণ দেয়া ছাত্রদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী? পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করে গেছেন। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা কিভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে, এই সাকিব এবং মাশরাফির মাধ্যমে সেটি প্রমাণ হলো। কত ছেলে মেয়েকে তারা গুম করেছে। এই শহীদ পরিবার যারা এখানে এসেছে, এরা কোনো রাত্রে ঘুমাতে পারে না। তারা অভিসম্বাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আলোচনা সভায় কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, দীর্ঘ সময় শাসন করলেও দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কি করেছিল,
বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি করতে। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। সকালে ডিআরইউতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান সাংবিধানিক দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করলে তাকেও শাস্তির আওতায় আনার আইন করার দাবি জানান। ঐক্যমত্য কমিশনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে আলোচনা করা উচিত বলেও মনে করেন তিনি। যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত 1 বছরে কোনো সংস্কারই করেনি সরকার। সুষ্ঠু নির্বাচনই হবে সবচেয়ে ভালো সংস্কার। তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যাবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সকলকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাণীতে তারেক রহমান আরও বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাওতাবাজির নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, দেশের টাকা বিদেশে পাচার সহ জুলুমের রাজত্ব কায়েম করেছিল। আশুরা উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পতিত স্বৈরাচার সারা দেশকে কারবালার প্রান্তরে পরিণত করেছিল। জুলুম, হিংস্রতা ও রক্তপাতের এক দুঃসহ দুঃশাসনের মধ্যে জীবন কাটাতে হয়েছে এদেশের মানুষকে। নির্বাচনের আগেই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার করতে হবে। বগুড়ায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত রূপরেখা দেওয়া উচিত। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়া জয়পুরহাটে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। পঞ্চম দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। দিনের শুরুতে বগুড়ায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের নেতারা। শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আবেগাপ্লুত হয়ে পড়েন নাহিদও। শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর সভায় নাহিদ বলেন, নির্বাচনের আগেই ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, সেই সাথে করতে হবে মৌলিক সংস্কারও। এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। নাহিদ বলেন, সরকার বদলালেও বাংলার মাটিতেই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত দেওয়া উচিত রূপরেখা। জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন তিনি। বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এবং এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। পরে সাতমাথায় মুক্তমঞ্চে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি পথসভায় যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন এই বাংলায় আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের ঠাঁই হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না। পরবর্তী পথসভায় যোগ দিতে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সেখান থেকে রাতে নগয়ে যাবে দলটি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে।
জনগণ আর যেন তেন ভোট চায় না, এমনটাই বলেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। জামাতের আমির বলেন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। হুঁশিয়ারি দেন, দুর্বৃত্তরা যদি নিজেদের না সামলায় তাহলে জনগণই ব্যবস্থা নেবে। এ সময় নতুন কিংবা পুরাতন যে কোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডাক্তার শফিক। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকৃপার উন্মাদ আমরা লক্ষ্য করছি, দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান। আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রংপুরের আবু সাইদের হত্যা থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলোর সুপিরিয়র কমান্ড হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনাকে। শুনানি শেষে অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্য গ্রহণ শুরুর কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি আরও জানান, রামপুরায় কার্নিশের ঝুলন্ত আমির হোসেনকে গুলি ছোড়ার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই প্রতিবেদন দেয়া হবে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, অপরাধ ট্রাইব্যুনালেও তাদের বিচারের সুযোগ আছে, এমনটা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত এই দলের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিতর্ক ও আলোচনায় উঠে আসে সারা দেশে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাবের কথাও। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থাপন করেন জুলাই চেতনা বাস্তবায়নের দায়িত্ব নাগরিক সমাজের নাকি সরকারের। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, মব সন্ত্রাস জুলাই চেতনার পরিপন্থী। জুলাই আন্দোলনে দেশের জনগণের বুকে গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করায় আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি। মব কালচার কিন্তু আমাদের শঙ্কিত করে। নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় যখন একজন নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাবেন আরেকজনকে সেখানে হামলা করে কিনা, আমাদের এই মব কালচার সংস্কৃতি গত বেশ কয়েকদিনে আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমাদেরকে নানাভাবে শঙ্কা তৈরি করেছে। আয়োজনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আওয়ামী লীগের এখন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাদের রাজনীতিতে ফিরে আসারও সুযোগ নেই। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না। মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছরের সাংবাদিকতার সুষ্ঠু মূল্যায়ন করা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে।
গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনার শীর্ষক আলোচনায় এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা ও মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের আর্থিক উন্নয়ন সহ সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের বিষয়গুলো গুরুত্ব পায়। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গত 15 বছর কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা মূল্যায়নে সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য বিশেষজ্ঞ চেয়েছে। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাসে তেমন কোনো অগ্রগতি না থাকাই ছিল হতাশা। দ্রুত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের কমতি থাকতে পারে, কিন্তু যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। যদি নির্বাচন নিয়েই আমরা চিন্তা করতে থাকি, সেই একটা ভালো নির্বাচনের জন্যও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে নির্বাচন করা সম্ভব কিনা, মানুষ আমাদের কথা শুনবে সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে, নাই তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, ভিন্ন বেতন কাঠামো, অন্যান্য সুবিধা নিশ্চিত করা সহ গণমাধ্যম সংস্কার কমিশনে দেয়া বিজেসির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠনটি। এই 15 দফা সুপারিশের মধ্যে 2-3টা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন, তেমনি আমরা মিডিয়াতে যারা কাজ করি, যাদের জন্য এই কমিশন রিপোর্ট, তারাও একটু আশান্বিত হব যে না, এই সরকারের আমলে অন্তত কাজটা শুরু হয়েছে। দুঃখজনক হচ্ছে সে মার্চ মাসের 24 তারিখে জমা দেওয়া হলো সংক্ষিপ্ত তালিকা, সেটার কোনো অগ্রগতি হয়নি। দেখলাম যে 19শে জুন সম্ভবত, প্রায় 3 মাস পরে এটা বাস্তবায়ন কীভাবে করা যাবে তাও সব ক্ষেত্রে না, রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন এই ব্যাপারে কী করা যায় সেটার জন্য 3 মাস পরে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রচার সাংবাদিকদের নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা। সরকার, মালিক, অন্য যত পক্ষকেই আমরা দোষ দেই, তাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলি না কেন, আমরা আমাদের নিজেদের দায়িত্বটাকে পালন করি, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই। যখনই আপনি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের কথা বলবেন, গণমুক্ত গণমাধ্যম নির্ভর করে রাষ্ট্র কাঠামোর চরিত্র কেমন। আলোচনায় প্রেস সচিব মতামত দেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা হওয়া উচিত। ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম কাজ করেছি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। প্রথমে জমি দখল, পরে মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে শুরু হয় হয়রানি। বলছি মামলাবাজ ভূমিদস্যু হিসেবে খ্যাত রাজধানীর বসিলা এলাকার দেলোয়ার হোসেনের কথা। জমির দলিল জালিয়াতি করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, তার বিরুদ্ধে রয়েছে অভিযোগও। সিআইডির একটি প্রতিবেদনে মিলেছে জালিয়াতির তথ্য প্রমাণও। আশিক মাহমুদের প্রতিবেদন আর ছবি তুলেছেন নির্মল চন্দ্র। আমি তো অনেক বছর দেশের বাইরে মনে করেছিলাম। সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জসিম 2009 সালে প্রবাসের কষ্টার্জিত টাকায় রাজধানীর বসিলায় 1 খণ্ড জমি কেনেন, এরপর ফিরে যান সিঙ্গাপুরে। জসিমের অভিযোগ, প্রবাসে থাকার সময় 2015 সালে জমিটি দখল করে নেন দেলোয়ার হোসেন। শুধু জমি দখল করে বসে থাকেননি দেলোয়ার, উল্টো জসিমের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। আমি মনে করেন কষ্ট করি প্রবাসে থেকে আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি, এখন উনি স্থানীয় দেখিয়া, উনি মামলাবাজ দেখে উনি আমার জায়গা নিয়ে যাবে গা, আমার জায়গা দখল করছে, আমি তার নামে মামলা করার কথা, সে উল্টে আমার নামে মামলা করছে মানে উনি নাকি মামলা করি এভাবে মনে করেন মানুষকে হয়রানি করলে মানুষ তখন মনে করেন ওই যে যারা ভদ্রলোক তারা তো মনে করেন এরকম, আর প্রবাসী হলে তো আরো ওনার সুবিধা। পরিশেষে ওই মামলাটা সে হারিয়ে গেছে, উনি আবার মনে করেন আরেকভাবে মামলাটা করে রাখছে যাতে আমি জায়গাটা না বিক্রি করতে পারি। সরজমিনে দেখা যায় দখল করা জমিতে দেলোয়ার 3 তলা একটি বাড়ি করেছেন, নাম দিয়েছেন বড় বাড়ি।
বাড়ির পাশে মার্কেটও করেছেন দেলোয়ার। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে 16 কাঠা জমির ওপর গড়ে তোলা মার্কেটটির জায়গাও অন্য এক প্রবাসীর। কথা হয় ইমতিহান হোসেন নামের সেই প্রবাসীর সাথেও। আমি 1991 সালে বিদেশ গেছি, এর মধ্যে আমি রিটার্ন করি নাই কোনো সময়, আমার পাসপোর্টে কোনো রিটার্ন কোনো ইয়া নাই। 2001 সালে আমি আসছি, উনি আমাকে 94 সনে দেখাইছে আমি বিক্রি করছি, কিন্তু আমি 94তে বিদেশ, আমি বিদেশে আমি জমি কিভাবে বিক্রি করে গেছে, অবশ্যই জাল করছি, জাল না করে পাবে কেটে। এই জালিয়াতির বিষয়ে মামলা করেছেন ইমতিহান, যার একটি প্রতিবেদন দিয়েছে সিআইডি। এই প্রতিবেদনে উঠে এসেছে দেলোয়ার হোসেনের জালিয়াতির প্রমাণ। এখানেই থেমে থাকেননি দেলোয়ার। মার্কেটের পেছনের 15 কাঠা জমিও জোর করে দখলের পায়তারা করছেন। এর জন্য জমির মালিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। আমাদের মামলা আছে 2টা আর 4টা মামলা এখন আছে। 4টা মামলা দিছে কেন এখন উনি ভালো বলতে পারে। আমরা তো আমরা এই জমিতে আছি, জমি কিনছি, এটা আমাদের অপরাধ। অনেক হয়রানির মধ্যে আছি। এই একটা মামলা এখনো রানিং আছে। এই যে আজকে কথা বলতেছি আপনার সাথে, এটা দেখার পরে আবার যে মামলা হবে না এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো হতে পারে। এই আপনার এই যে ইট চুরি, রড চুরি, আমি একটা হাউজিংয়ের চেয়ারম্যান ছিলাম, ইট রড চুরি করার লোক বলেন, এইসব মামলা দিয়ে উনি হয়রানি করেন। স্থানীয়রা জানিয়েছেন মোহাম্মদপুরে ঘর জামায় থাকেন দেলোয়ার। মামলাবাজি আর জালিয়াতি করেই কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। উনি শুনছি আগে ঘর জামাই ছিল এখানে, ওখান থেকে তার উৎপত্তি। উনি মানুষকে হ্যারাসমেন্ট করে, বিভিন্ন মামলা দিয়ে। আগে জানতাম প্রেসের ব্যবসা করতো, এখন ওই জায়গা জমিনের মামলা মোকদ্দমা করে, মানুষের যায় ঝামেলায় এগুলোই করে। এত সব অভিযোগ এক বাক্যে অস্বীকার করলেন দেলোয়ার হোসেন। সব মিথ্যা, সব মিথ্যা। আমি জালিয়াতি করতে যাবো কেন? আমি যে লোক বিক্রি করছে তার কাছ থেকে আমি নিয়েছি আর কি। ভুক্তভোগীরা জমি উদ্ধার ও দেলোয়ারের হয়রানি থেকে মুক্তি চান। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সহজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। বিশেষ শর্তে নিকট আত্মীয় ছাড়াও দান করা যাবে দেহাঙ্গ। সোয়াব ট্রান্সপ্লান্ট বা ভিন্ন দুই গ্রহীতা ও তাদের আত্মীয়দের মধ্যে ব্লাড গ্রুপ মিলে গেলেই অঙ্গ দেয়া নেওয়া যাবে। অস্ত্রোপচার হতে হবে একই হাসপাতালে একই সময়। নিকট আত্মীয়ের মধ্যে ব্লাড গ্রুপ ম্যাচিং না হওয়ার রোগী এবং তাদের আত্মীয়দের তথ্য নিয়ে করা হচ্ছে জাতীয় তথ্য ভান্ডার। রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতাল। কিডনি বিকল হাজারের বেশি রোগী বেঁচে আছেন ডায়ালিসিস করে। 700-র মতো অপেক্ষায় আছেন কিডনি প্রতিস্থাপনের জন্য। দেশে সবচেয়ে বেশি প্রতিস্থাপন হয় কিডনি, এরপরেই আছে চোখ ও লিভার, কিন্তু প্রতিস্থাপনের হার খুবই কম। এক্ষেত্রে বড় বাধা আইন। এবার আইন সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে অঙ্গ সংযোজন প্রয়োজন এমন রোগী ও অঙ্গদানে আগ্রহী আত্মীয়দের নিয়ে জাতীয় তথ্য ভান্ডার হচ্ছে। অঙ্গ বদলাবদলির পরিধিও বাড়ানো হচ্ছে। নিকট আত্মীয় হিসেবে ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি এবং সৎ ভাই বোনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। সেবার মান নিশ্চিতে অঙ্গ প্রতিস্থাপনে সরকারি হাসপাতালকেও নিতে হবে অনুমোদন। আমার একজন আত্মীয়ের সঙ্গে যিনি আরেকজনের যদি লাগবে, তার আত্মীয়ের মিলে গেলেই, মানে তার আত্মীয়ের সঙ্গে আমার আর আমার আত্মীয়ের সঙ্গে তার মিললে আমরা ক্রস করে ফেলতে পারবো, এবং এটা একই টাইমে হবে। দেখা গেল যে 3 জন ডোনার তার আসলে, কিন্তু 3টার একটাও মিলে নাই জিনোটাইপ। তো 3 জন ডোনারের কি ডাটাবেজে আছে, তো 3 জন যে কোনো একজনের সঙ্গে মিলে গেলেই সে এক্সচেঞ্জ করতে পারে তার সঙ্গে যার মিলে যাচ্ছে। মানে এতে পসিবিলিটিস গড়ে বলা হয় প্রায় 5 থেকে 10% ম্যাচিং বেড়ে যাবে। দেশে সবচেয়ে বেশি কিডনি প্রতিস্থাপন করা চিকিৎসক কামরুল ইসলাম। তিনি বলছেন আইন সহজ হলে অনেকে নতুন জীবন পাবেন। সোয়াব ট্রান্সপ্লান্ট সব দেশে আছে, আমাদের দেশে ছিল না, আমরা এটা করতে পারতাম না, এখন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এটার ফলে ধরেন যে ব্লাড গ্রুপের জন্য যে গ্রুপটা করতে পারছে না, তারা এখন অটোমেটিক করতে পারবেন। ক্যাডাভেরিক ও মরণোত্তর অঙ্গদানের সংখ্যা কমে গেছে। উৎসাহ বাড়াতে মরণোত্তর অঙ্গদানের ঘোষণা দেওয়া ব্যক্তিকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবে সরকার। বিষয়গুলো নতুন সংশোধনীতে রাখা হয়েছে। সোসাইটির মধ্যে আসলে মরণোত্তর দান বিষয়টাকে উৎসাহিত করা হবে, যে মরণোত্তর চক্ষু, কিডনি, অতএব উনি যখন দান করেন, উনি মারা গেলে ওনার পরিবারকে দান করলে তার উনি সম্মানটা পাইলেন না। অতএব উনি যেহেতু দান করার উদারতা যদি দেখান, উনি জীবিত অবস্থায় সম্মানিত হবে। আমরা যদি মৃত ব্যক্তি থেকে কিডনি কিংবা অন্যান্য সলিড অর্গান নিতে পারি, তাহলে পরে ট্রান্সপ্লান্টটা সহজ হয়। আমার জীবিত ব্যক্তি থেকে নেওয়া মানে দরকার পড়ে না। উন্নত বিশ্বে প্রায় 60-70, কোনো জায়গায় আরও বেশি মৃত ব্যক্তি থেকে ট্রান্সপ্লান্ট মানে অঙ্গগুলি নিয়ে ট্রান্সপ্লান্ট করা হয়।
দেশে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন পাশ হয় 1999 সালে। 2018 সালে আনা হয় বেশ কিছু সংশোধনী। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত 6 আসামিকে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায় মোবাইল চুরি এবং এর প্রেক্ষিতে থানায় মামলার ঘটনাকে কেন্দ্র করেই আক্রোশ, যার প্রেক্ষিতে এ ধরনের হত্যাকাণ্ড। সংবাদ সম্মেলনে জানানো হয় পরিকল্পনা মাফিক মব তৈরি করা হয়েছে। এ ঘটনায় আটককৃতরা হল রবিউল আউয়াল, বাদশু মিয়া, আতিকুর রহমান, দুলাল ও আকাশ। র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রায় 39 ঘণ্টা পর শুক্রবার মধ্যরাতে থানায় মামলা হয়। 38 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। 6 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে যে মামলা, তার মামলার 3 নম্বর আসামি, 5 নম্বর আসামি এবং 33 নম্বরের যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরও 3 জন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে। মেইন অ্যাকিউজ যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 38 জনের নামে মামলা হয়েছে। তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারলে পুলিশ বাহিনীতে করা কোনো সংস্কারই কাজে আসবে না, মত দিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেন, ভাবমূর্তি ধ্বংসের জন্য পুলিশ নয়, বরং পুরো রাষ্ট্র কাঠামো দায়ী। জাতীয় প্রেসক্লাবে পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তারা জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুলিশের মনোবল ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক। আয়োজক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষক, অবসরপ্রাপ্ত আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের সংস্কার না হলে রাজনৈতিক সরকারের সময়ে তা অনেকটাই অসম্ভব। স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন বলেও মনে করেন তারা। 1861 যে পুলিশ অ্যাক্ট ছিল সেটা এখনো ক্রমান্বয়ে চলছে। এটা নিয়ে যারা বিশেষজ্ঞগণ আছে তার অদল বদলের কথা বলতে পারেন। Whenever army is deployed in need of civil power, it means a failure of the police administration. আপনারা কি সেটা সেই চোখে দেখেন? It's a failure, that's why the military comes in. এটা কখনো কোনো দেশের জন্য, কোনো ডেমোক্রেটিক গভর্নেন্সের জন্য এটা কিন্তু একটা সুসংবাদ নয়। আমাদের তো এখনই সময় সংস্কার করার। অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই। বর্তমান সরকারের করা পুলিশ সংস্কার কমিশনের কড়া সমালোচনা করেন বক্তারা। বলেন, একদিকে সংস্কার কমিশন কারো সঙ্গে আলোচনা না করেই রিপোর্ট দিয়েছে, অন্যদিকে ঐকমত্য কমিশন আলোচনার বিষয়বস্তু থেকে পুলিশ সংস্কার কমিশন বাদ দিয়েছে। আলোচকরা জানান, নিয়োগ, বদলি, পদোন্নতি সহ আমূল সংস্কার করা না গেলে পুলিশকে পুরোপুরি কার্যকর করা কঠিন। পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন, তাদের প্রমোশন, ট্রান্সফার, লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স। কারণ পুলিশ সার্ভিসটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অল আদার্স। আপনি তাকে হাত পা বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে, কিভাবে সম্ভব? আমরা যেটা বরাবর বলছি, শুধু পুলিশ না, বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে। নাগরিকরা আজ পুলিশের কাছে শুধু নিরাপত্তা নয়, সম্মান, মানবাধিকার রক্ষা ও জবাবদিহিমূলক আচরণ প্রত্যাশা করে। মুখ্য আলোচক সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ আবারও ফিরিয়ে আনতে না চাইলে পুলিশের কার্যকর সংস্কার প্রয়োজন। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের মতো বাহিনীর অধঃপতন ঘটে বলে মনে করেন তিনি। এ সময় সরকারের কাছে র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানান মাহমুদুর রহমান। দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা, পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট, যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। পুলিশের সংস্কার নিয়ে আলোচনার আয়োজন হলেও ছিলেন না বাহিনীটির দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এ নিয়েও সবাই ক্ষোভ জানান কেউ কেউ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে শেষ হয়। রথযাত্রার আগে হওয়া আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সহিংসতা, হত্যা বন্ধ হোক।
পৃথিবীতে শান্তি ফিরে আসুক। ঢাকেশ্বরের জাতীয় মন্দিরে ৮ দিন অবস্থান করেছে জগন্নাথ দেবের রথ। প্রতিদিনই ছিল পূজা অর্চনা, কীর্তন। ধর্মীয় আচার শেষে শনিবার বিকালে এখান থেকেই উল্টো রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা যোগ দেন এতে। বিশাল কাঠের রথে ৩ দেবতার বিগ্রহ নিয়ে যাত্রা করে স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে। যে পথ দিয়ে এসেছিল রথ, সেই একই পথে ভক্তরা রথের রশি টেনে এগিয়ে নিয়ে যান। জগন্নাথ আমাদেরকে এত কৃপা করুক, সমস্ত পৃথিবীর মানুষ আমরা শান্তিতে সুখে বসবাস করতে পারি। জগন্নাথ এই দিন রথের রাস্তায় নেমে আসে আমাদের দর্শন দেওয়ার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব সড়কে এসে ভক্তদের দর্শন দেন এই যাত্রায়। তারা কামনা করেন বিশ্ব শান্তি ও মঙ্গল। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আয়োজন করে এই রথযাত্রার। জগন্নাথ সবার মনের কালিমা দূর করে নেয়, সবাই যাতে সুমঙ্গল হয়, সবাই যাতে সুপথে চলে, সৎ পথে চলে। হিন্দু সম্প্রদায়ের জন্য বেশি করে কামনা করছি, সাথে আমাদের মুসলিম ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা সবার জন্যই করছি, বাট আই থিংক উই আর নট সেফ হিয়ার। যাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনায় যোগ দেন সনাতন ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিরা। বলেন, পৃথিবীতে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হোক। সমস্ত রকম সহিংসতা, হিংসা বন্ধ হোক। পৃথিবীর সব সত্তা শান্তি লাভ করুক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক। জগন্নাথ দেবের জয়। সনাতন ধর্মবিশ্বাস মতে কৃষ্ণ, বলরাম ও তাদের বোন সুভদ্রার নগর ভ্রমণ স্মরণে এই রথযাত্রা পালন করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত এবং বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। আকস্মিক বন্যায় রাজ্যটিতে প্রাণ গেছে অন্তত ২৪ জনের। এর মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প তলিয়ে গিয়ে নিখোঁজ অন্তত ২০ মেয়ে শিশু। কর্তৃপক্ষ বলছে, গুয়াদালুপে নদীর পানি প্রায় ২৬ ফুট বেড়ে যায়। এর মধ্যে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতি গেল ৪ দশকের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। গেল ৪ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস। শুক্রবার কের কাউন্টিতে হঠাৎ ভোর থেকে শুরু হয় ভারী বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। একদিনে রেকর্ড করা হয় ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত। আবহাওয়া বিভাগ জানিয়েছে মাত্র ৪৫ মিনিটেই ২৬ ফুট বেড়ে গেছে গুয়াদালুপে নদীর পানি, যা ১৯৮৭ সালের ভয়াবহ বন্যা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর, ক্ষতিগ্রস্ত অন্তত ৩০,০০০ মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ। আমরা ২৪ ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার কাজের জন্য। শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর যৌথ সমন্বয়ে চলছে উদ্ধার কাজ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেন্ট্রাল টেক্সাসে। বন্যায় তলিয়ে গেছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প, যাতে ভেসে গেছে অন্তত ২০ মেয়ে শিশু। এখনও নিখোঁজ তারা। বন্যায় মারা গেছেন ক্যাম্পটির পরিচালক। এই ধরনের দুর্যোগ খুবই ভয়াবহ। গভর্নরের সাথে যোগাযোগ হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষ বলছে বৃষ্টিপাত গেল ১০০ বছরের রেকর্ড ছাড়িয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।